বিয়ে কাজ করে না, বিয়ে খুব রিস্কি, এরকম কথায় সোশ্যাল মিডিয়া ভরপুর। There's been a general decline in marriage. বিয়ের দরকার নাই, বিয়ে একটা ঝামেলা, I don't want to get married. পিতৃত্ব ঝামেলা, মাতৃত্ব ঝামেলা। কিন্তু যখন পরিবারগুলো ভেঙে যাচ্ছে তখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইড, লোনলিনেস সব সমস্যা বাড়তেছে, মূল্যবোধের অবক্ষয় সব সমস্যা বাড়তেছে। আমি যদি বলি পরিবার অ্যাজ এন ইনস্টিটিউট, এটাকে ধ্বংস করা হয় না, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। কে হত্যা করছে? যারা হত্যা করছে তারাই আমাদেরকে এসে শিখায় কিভাবে ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য এইটা লাগবে না, ওইটা লাগবে না। জাপানের মতো একটা দেশ, হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা পারমাণবিক বোমা পড়ার পরেও 40 বছরের মধ্যে যেই দেশটা টেকনোলজি এবং ইকোনমির শীর্ষে ছিল, জাপান আস্তে আস্তে পিছায় যাচ্ছে অনেক 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 দূরে। কেন? আমরা আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলতেছি। যে রীতিগুলো পরিবারকে ভাঙে, বিয়েকে ভেঙে ফেলে, সেগুলো আমরা আমাদের সমাজে অনুপ্রবেশ করাচ্ছি, সেলিব্রেট করছি, এবং আমরা চিন্তা করতেছি এটার কনসিকুয়েন্স কত ভয়ঙ্কর। আসলে আজকে আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। পরিবারকে কিভাবে ভেঙে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে কিভাবে ফ্যামিলিগুলোকে। প্রথম কারণ লজ্জা উঠে যাওয়া। লজ্জা চলে গেছে। আমাদেরকে হাদিসে বলেছে যখন তোমাদের লজ্জা থাকবে না তখন তোমরা যা ইচ্ছা তা করতে পারো। 1960 পরবর্তী ইউরোপ আমেরিকায় যে সেক্সুয়াল রেভলিউশন হয়, তারপর থেকে কি হয়েছে? আপনার প্রথম জন্মবিরতিকরণ পিল ধুমসে বিক্রি করা হয়েছে। অ্যাবর্শন অনেক বেড়ে গেছে। অ্যাবর্শনের নামে শিশু হত্যা, 6 মাসের শিশু, 7 মাসের শিশু, 8 মাসের শিশু মায়ের পেটে হত্যা করা হয়েছে, এবং এটাকে লিগালাইজ করা হয়েছে। শুধু লিগালাইজ না, প্রমোট করা হয়েছে। My choice! My choice! মাই বডি মাই চয়েসের মতো ন্যারেটিভ গুলা দিয়ে শিশু হত্যাকে স্বাভাবিক করা হয়েছে। 6 মাস, 7 মাস, 8 মাস বয়সী বাচ্চারা মায়ের পেটে হত্যা করা হয়েছে। তারা বাই দ্যাট টাইম আমরা জানি যে তারা আসলে তাদেরকে হত্যা করা জায়েজ না, যদি না কোনো এমন কোনো শরীয়ত সম্মত কোনো রিজন থাকে। কিন্তু তাদেরকে জাস্ট হত্যা করা হয়েছে বিকজ আমার বাচ্চা নিতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে আমি প্রিপেয়ার্ড না। কিন্তু আমি ইন্টারকোর্সের জন্য প্রিপেয়ার্ড, আমি যৌন সম্পর্কের জন্য প্রিপেয়ার্ড, এবং এটাকে সমস্ত জায়গাতে আপনার প্রমোট করা হয়েছে। আমেরিকাতে দেখা যায়, ইউরোপে দেখা যায় যে 1980, 1990, 2000 সালে বিরাট একটা হুকআপ কালচার তৈরি হয়েছে। হাই স্কুল এবং ইউনিভার্সিটিগুলোতে আপনি কল্পনাই করতে পারেন একটা ছেলে একটা মেয়ে যে কোনো শারীরিক সম্পর্কে নাই, এবং এটাকে প্রমোট করা হয়েছে। আবার আরেকদিকে এক্সট্রামেটাল রিলেশনশিপকে প্রমোট করা হয়েছে, মিনিং আপনি বিবাহিত কিন্তু আপনি ওপেন রিলেশনশিপে আছেন, বিভিন্ন সম্পর্কে আছেন। এটাকে নেটফ্লিক্স, এটাকে হলিউড, এটাকে বলিউড, এটাকে সবভাবে প্রমোট করা হয়েছে। এখন আপনি বলতেছেন বিয়ে কাজ করে না, বিয়ে খুব রিস্কি। ভাই, আপনি তো বিয়েকে মেরে ফেললেন, হত্যা করলেন। বিয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কি? কখন বিয়ে টিকে? যখন বিয়ের বাইরের সম্পর্কগুলোকে আপনি নিষিদ্ধ করছেন। বাইবেল নিষিদ্ধ করছে, কোরআন নিষিদ্ধ করছে। আপনি সেই ট্র্যাডিশনাল ফ্যামিলি টিকে থাকার একটা শর্ত হচ্ছে বিয়ের বাইরের সম্পর্ককে আপনি অপবিত্র এবং জঘন্য হিসেবে প্রচার করবেন, তখনই বিয়ে টিকবে। আপনি বিয়ের বাইরের সম্পর্ককে বলতেছেন স্বস্তি, বিয়ের ভিতরের সম্পর্কে বলতেছেন অস্বস্তি। বিয়ে টিকবে কোত্থেকে? বিয়ের যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটা আপনি ভেঙে দিচ্ছেন, তা আপনি বলছেন ও বিয়ে আসলে এখন কাজ করে না। এই সমাজ বিজ্ঞানীদের মধ্যে অনেকে আছে যারা হয় করাপ্টেড, না হলে অ্যারোগেন্ট, অথবা বোথ, এবং তারা নিজেরা বিভিন্ন রকম অশ্লীল খারাপ কাজে প্রথমে তারা অপরাধী, তারপরে তারা অপরাধকে স্বাভাবিক মনে করে, তারপরে একটা সময় তারা অপরাধকে তারা গুণ মনে করে, এবং যারা অপরাধ করে না তাদেরকে দোষী মনে করে। এটা সমাজ বিজ্ঞানীদের মধ্যে অনেকের ক্ষেত্রে এটা সত্যি, এবং তারা মিডিয়ার মাধ্যমে এটাকে প্রমোট করে। ও বিয়ে কেন? বিয়ে তো ফালতু জিনিস, তো বিয়ের বাইরে নাইট ক্লাবে ভালো আছি, বিয়ের আগে আমি সম্পর্কে আনন্দে ছিলাম। এক একজনের বডি কাউন্ট মানে হচ্ছে যে বিয়ের আগে অনেকবার কতজনের সাথে সম্পর্কে ছিল, এক একজনের বডি কাউন্ট 3, 4, 5, 10, 15, 20। অর্থাৎ আমরা একটা অকওয়ার্ড জিনিস ওয়েস্টে, পশ্চিমা বিশ্বে 1960-এর পরে একটা সেক্সুয়াল রেভলিউশনের পরে একটা এই জন্মবিরতিকরণ পিল খাওয়া, যেটা ডেফিনেটলি লম্বা সময় খাওয়া নারীদের শরীরের জন্য খুবই খারাপ, অথবা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকা, যেটা রিসার্চ ক্লিয়ারলি বলে যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যার থাকে, পুরুষ এবং নারী, স্পেশালি নারী, তারা ইভেনচুয়ালি সাইকোলজিক্যালি এমটি ফিল করে, লোনলি ফিল করে, তারা আইডিয়ালি সেটা চায় না। এই বিষয়গুলোকে আমরা লজ্জা উঠাই ফেলছি, সমাজে আমরা লজ্জা উঠাই ফেলছি, তাতে বিয়ের যে মেরুদণ্ড সেটাকে আমরা ভেঙে ফেলছি, এবং তারপরে আমরা মনে করি ও কেন বিয়ে কাজ করে না। যখন আপনি সমাজে লজ্জা উঠাই ফেলবেন, ওই সমাজে বিয়ে কাজ করবে না। দ্যাট ইজ আ ফ্যাক্ট। আরেকটা হচ্ছে গিয়ে সমানে পুরুষ এবং নারীরা পর্ন দেখতেছে সোশ্যাল মিডিয়াতে, প্রচুর পরিমাণে তারা খারাপ এবং অশ্লীল জিনিস দেখতেছে, এটাকে তারা স্বাভাবিক মনে করতেছে। এটা আরেকটা কারণ যে কারণে বিয়ে টিকে না, লজ্জা উঠে গেছে, এবং লজ্জা উঠে গেছে এটা নিয়ে আমরা চিন্তিত না।
বাট আমরা মনে করি যে লজ্জার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। লজ্জার সাথে বিয়ের সম্পর্কে 100-তে 100। আপনি আপনার নিজেকে হেফাজতই করতে পারবেন না লজ্জার ব্যাপারে যদি না আপনার মানে বিয়ে নামের ইনস্টিটিউটটা কাজ করে। আর বিয়ে নামের ইনস্টিটিউটটা কাজ করবে না যদি না সমাজে আপনি নির্লজ্জতা বেহায়াপনাকে সমাজকে খারাপ চোখে দেখেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিয়ে টেকার জন্য সমাজে লজ্জা টেকা খুব ইম্পর্টেন্ট। সমাজে লজ্জা টিকলে বিয়ে টিকবে, লজ্জা না টিকলে বিয়ে টিকবে না। এবং আমাদের সমাজে এখন লজ্জা হয়ে গেছে একটা দুর্বলতা, ওয়েস্টার্ন হয়েছে একটা দুর্বলতা। মাল্টিপল কি বলবো পার্টনার থাকাটা হয়ে গেছে স্বাভাবিক। দ্যাট ইজ দ্য ফার্স্ট বিগ রিজন যে কেন আসলে বিয়ে কাজ করে না। দ্বিতীয় বড় কারণটা হচ্ছে ন্যারেটিভ। সমাজে একটা মেয়ে যখন চিন্তা করে যে সে মা হবে তখন তাকে দেখানো হয় মারা কত কষ্টে আছে, বাচ্চা নিয়ে কত ডিফিকাল্ট, বাচ্চা বড় করা কত সমস্যা, উইচ ইজ ট্রু। বাচ্চা বড় করা ইজ এ হিউজ স্যাক্রিফাইস। বাট মেয়েটা যখন ক্যারিয়ার করে, ক্যারিয়ার করতে গিয়ে মেয়েটাকে স্যাক্রিফাইস করতে হয় না 10 বছর 20 বছর 30 বছর। কিন্তু ওই মেয়েটাকে দেখানো হয় মেয়েটার যখন টাকা আছে, মেয়েটা টাকা উড়াইতে পারতেছে, সোলো ট্রাভেল করতে পারতেছে। সো ক্লিয়ারলি মেয়েদেরকে ন্যারেটিভ দেওয়া হচ্ছে। কি ন্যারেটিভ দেওয়া হচ্ছে? তুমি যদি বাচ্চা নাও তুমি আটকাই গেলা, কিন্তু তোমার যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে তাহলে তুমি স্বাধীন। মাতৃত্ব পরাধীন করতেছে। কত ভয়ঙ্কর একটা মেসেজ যেটা আমাদের মেয়েদেরকে দেওয়া হচ্ছে। বেশি বাচ্চা বেশি সমস্যা। দ্যাট ইজ হাউ ইট ইজ প্রপাগেটেড। কিন্তু দিনের শেষে আপনি যদি দেখেন পুরা পৃথিবীতে আপনি মাতৃত্বের জন্য মেয়েদেরকে যেভাবে এনকারেজ রেসপেক্ট করা হয় এবং অনার করা হয়, সেই অনার মেয়েরা অন্য কোনো কিছুতে পায় নাই। মাতৃত্বের জন্য মেয়েরা যে অনার পাইছে সেই অনার মেয়েদেরকে অন্য কিছুতে করা হয়নি কখনো। কোনো মেয়ে ব্যাংকার হিসেবে অথবা সায়েন্টিস্ট হিসেবে কখনোই সেই অনারে যায় নাই যেই অনারে একজন মা গেছে তার মাতৃত্বের জন্য। একটা পুরুষ ওই কন্ট্রিবিউশন করতে পারে না যেটা একটা নারী মা হওয়ার মাধ্যমে করতে পারে। এগেন এই কথা বললে সবাই বলে ও মেয়েদের কাজ কি খালি বাচ্চা পয়দা করা। আমি বলতেছি না মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা লয়ার হবে, ফাইন, ফ্যান্টাস্টিক, মেয়েরা টিচার হবে, ওয়াই নট। বাট একটা মেয়ে মা হওয়ার মাধ্যমে যে হিউম্যান কন্ট্রিবিউশন করে, ওই হিউম্যান কন্ট্রিবিউশন একটা নারীকে, ওই মাদারহুডকে যেভাবে সেলিব্রেট করে, যেভাবে অনারটা করে, ওই অনার একটা পুরুষ কখনোই ওই মেয়েকে শুধুমাত্র টাকা আয় করার জন্য করবে না, কখনোই করবে না। আমি বলতেছি না যে মেয়েদের অন্য কোনো কন্ট্রিবিউশনের ভ্যালু নেই, অবশ্যই ভ্যালু আছে। মেয়েরা যে কোনো কন্ট্রিবিউশনই ভ্যালুয়েবল, ডেফিনেটলি, ওয়াই নট। এবং মেয়েরা অনেক কন্ট্রিবিউশনে পুরুষদের থেকে আরো ভালো কন্ট্রিবিউট করতে পারে, আই কমপ্লিটলি এগ্রি। বাট আবারও বলতেছি একজন নারী মা হওয়ার মাধ্যমে এমন একটা উচ্চতায় উঠতে পারে যে উচ্চতায় পুরুষরা উঠতে পারে না, পারে না, ফুল স্টপ। যেই উচ্চতার কথা কোরআনে আমাদেরকে বারবার বলা হয়েছে। আজকে সমাজে একটা মেয়ে কমফোর্টেবলি বলতে পারে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, যার বয়স হয়তো 20, যে আমার একটা বড়লোক বন্ধু আছে যে আমার সেমিস্টার ফি দিয়ে দেয় কারণ তার সাথে আমি সময় কাটাই। এটা হচ্ছে ক্যাপিটালিজম। যে ক্যাপিটালিজম মেয়েটাকে বুঝাইছে তোমার লজ্জার কোনো প্রয়োজন নাই, তোমার টাকা দরকার, তোমার ফ্যামিলির কোনো দরকার নাই, তোমার লয়্যালটির কোনো দরকার নাই, তোমার টাকা দরকার। তুমি যদি টাকা কামাইতে পারো তুমি সেরা। আজকে থেকে 50 বছর আগে এক বাবার ইনকামে পুরো ফ্যামিলি চলতো। আজকে ওই একই ফ্যামিলি চালাইতে বাবাকেও আয় করতে হয়, মাকেও আয় করতে হয়। লাভ হয়েছে কি? এবং তারপরেও ফ্যামিলি ডেটে থাকে, মানে ঋণে থাকে, ঋণগ্রস্ত থাকে। বাসার ঋণ, বাড়ির ঋণ, সব ঋণ। আমেরিকা ইউরোপে দেখেন ট্যাক্স 40%। আলটিমেটলি যেই ডিমের দাম যা ছিল এখন ডিমের দাম হয়েছে 5 গুণ। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করে, তারপরে পরিবারে বাসা কিনতে পারে না। কেন কিনতে পারে না? ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম চায় আপনারা সবাই আয় করেন, পারলে ওই ছোট 5 বছরের বাচ্চাটাও আয় করুক। তাতে কি আপনার জীবনমান অনেক উন্নত হবে, স্বাস্থ্যসেবা অনেক উন্নত হবে, এডুকেশন অনেক উন্নত হবে। ইউরোপ আমেরিকাতে হয়েছে না? হয় নাই। কিন্তু কেন আয় করবেন? ন্যারেটিভ, ক্যাপিটালিজম। আপনাকে বোঝানো হবে যে পরিবার কোনো কিছুর দরকার নেই, পাগলের মতো আয় করো। ছেলে আগে এক পুরুষ আয় করতো, পরিবার চলতো। এখন পুরুষ, নারী, মানলে শিশু সবাই চাকরি করবে। ওই তারা কিন্তু দিনের শেষে কম বেশি ওই একই রকম বাসায় আছে, কম বেশি ওই একই লিভিং স্ট্যান্ডার্ডে তারা আছে। বাট ওই আগের যে ডিমটা কিনতে যে পয়সা লাগতো এখন তার 5 গুণ বেশি পয়সা লাগে। দ্যাটস ইট। দিস ইজ ক্যাপিটালিজম। আপনাকে দিয়ে সে ইকোনমিক ফ্লো বাড়াইলো, বড় লোকরা আর বড় লোক হইলো, যার 100 মিলিয়ন ছিল সে বিলিয়নিয়ার হইলো। কিন্তু আপনি কিন্তু কম বেশি একই বাসায়, একই রাস্তায়, একই কোয়ালিটি অফ লিভিং এ আছেন। নারীদেরকে বোঝানো হইলো কর্মক্ষেত্রে ঢুকাইতে হবে। তো কর্মক্ষেত্রে ঢুকার পরে কি নারীরা এবং পুরুষরা কি সব বিলিয়নিয়ার হইতে পারছে না? মিডল ক্লাসে রয়ে গেছে। ইনফ্যাক্ট মিডল ক্লাসের লাইফ কোয়ালিটি কিছু কিছু দিক থেকে আরো খারাপ দিকে গেছে। ক্যাপিটালিজম মেয়েদেরকে বুঝাইছে তুমি পতিতা হও, লয়ার হও, ডাক্তার হও, তুমি পুরুষ, তুমি আরো ইনকাম করো, ফাইন্যান্সিয়ালি রেডি হও, ফ্যামিলি পরে করতে পারলে করলা, না করতে পারলে নাই। আসল কথা হচ্ছে পুরুষ হও, নারী হও, টাকা কামাও, টাকা কামাও, টাকা কামাও। অনেক টাকা কামায় কি করো? ও তোমার রান্না করার সময় নাই, মানুষ রাখো, অনলাইনে অর্ডার দাও, সারা রাত নেটফ্লিক্স দেখো। ইউ সি, ইউ আর ওয়ার্কিং ফর দেম। আপনি আরো বেশি কাজ করতেছেন, আপনি আরো বেশি তাদের অনলাইন বিজনেস, তাদের নেটফ্লিক্স, তাদের, অর্থাৎ আপনি ইকোনমির চাকা আরো ঘুরাইতেছেন, আর কিছুই না।
আয়ও করতেছেন বেশি, ব্যয় করতেছেন বেশি। এক্স্যাক্টলি ক্যাপিটালিজম এটাই চায়। আপনি অনেক বেশি আয় করেন, অনেক বেশি ব্যয় করেন এবং দুটোতে আপনি বাধ্য হন, অনেক বেশি ট্যাক্স দেন। প্র্যাকটিক্যালি তো তাই। আজকে থেকে 50 বছর আগে একজন পুরুষ যখন আয় করতো সে সেভ করতে পারতো। আজকে পুরুষ এবং নারী দুজন আয় করে, তারপরে তাদের ক্রেডিট কার্ডে অনেক পরিমাণে ঋণ। কি লাভ হইলো? অর্থাৎ আপনাকে এমন একটা সিস্টেম দেওয়া হয়েছে যে সিস্টেম আপনাকে বড়লোক করবে না, আপনাকে এক্সপ্লয়েট করবে, আপনাকে আরো খরচ করতে এনকারেজ করবে, আপনাকে সে আরো বেশি বিক্রি করবে, আপনাকে সে বেতন দিবে, কিন্তু বেতনের থেকে 10 টাকার বেতনের মধ্যে সে 7-8 টাকায় সে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? এন্টারটেনমেন্ট দিকে আপনাকে এনকারেজ করবে। আপনাকে এমন কিছু লাইফে আগে আপনার ন্যানি লাগতো না, এখন আপনার ন্যানি লাগবে। আগে আপনার কেয়ার গিভার লাগতো না, এখন আপনার কেয়ার গিভার লাগবে। আবার তারপরে আপনার এক্সারসাইজ করার সময় লাগবে না, তখন আপনার ডায়াবেটিসের জন্য চিকিৎসা বেচবে। আলটিমেটলি আপনি তারই বিজনেসের বিভিন্ন উইংয়ে ঘোরাফেরা করবেন। আমার আপনার কাছে মনে হবে প্রচুর উন্নয়ন হয়েছে, বাট আসলে জাপানের মতো আপনি দেখতে পারবেন আপনি লোনলি, আপনার ফ্যামিলি নাই, আপনার কেউ নাই, এবং লোনলিনেস স্কিলস। সো দিনের শেষে আগে যে ইন্ডাস্ট্রিতে শুধু পুরুষরা কাজ করতো, এখন সেই ইন্ডাস্ট্রিতে পুরুষ এবং নারীরা কাজ করে। এন্ট্রি লেভেলের বেতন কি সারা পৃথিবীতে বাড়ছে? এন্ট্রি লেভেলের স্যালারি, প্রথম চাকরির স্যালারি, এক্সিকিউটিভের স্যালারি কি সারা পৃথিবীতে বাড়ছে? না, বাড়ে নাই। কারণ তারা তো আরো অনেক বেশি লেবার ফোর্সকে বড় করে ফেলছে পুরুষ এবং নারীকে এই চাকরিতে ঢুকানোর মাধ্যমে। এবং তারা এমন একটা সিস্টেম করছে, এমনভাবে সেই ইনফ্লেশন থেকে শুরু করে পুরা ইকোনমিক সোশিও ইকোনমিক সিস্টেমকে এমনভাবে তৈরি করছে, আপনার জীবনমানের উন্নয়ন হবে না, কিন্তু আপনার রান্না করার সময় থাকবে না, পরিবার করার সময় থাকবে না, বাচ্চা নেওয়ার সময় থাকবে না। আপনার ক্যারিয়ারে উন্নয়ন করতে হবে, সেটার জন্য আপনার ওয়েলবিংকে স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলি ওয়েলবিংকে স্যাক্রিফাইস করতে হবে, এবং সবাই করতেছে। তারপরে আলটিমেটলি কি পাইতেছে? কিছুই পাইতেছে না। মিডল ক্লাস ইজ কমপ্লিটলি মানে কি বলবো, মিডল ক্লাসের কাজ হচ্ছে ট্যাক্স দেওয়া। ওই ট্যাক্সের টাকা কই যাবে এটা নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার মিডল ক্লাসের নাই। মিডল ক্লাসের কাজ হচ্ছে এন্টারটেনমেন্টের পিছনে ছুটা, উইকেন্ডের জন্য ওয়েট করা সারা পৃথিবীতে, এবং ফ্যামিলির জন্য কোনো সময় নাই। একটা মানুষ যে সাইকেল চালায় তাকে কখনো দেখানো হবে না, কারণ ওই সাইকেলে সে নিজে তার সাইকেল চালাচ্ছে, লাভ নাই। দেখানো হবে গাড়ি, কারণ দামি গাড়ি, সেটা তাদের ব্যবসা। ওই গাড়ির ফুয়েল, ইঞ্জিন, মেইনটেনেন্স থেকে শুরু করে সবকিছু। অর্থাৎ আপনাকে বারবার দেখানো হবে যে বেশি টাকা আয় করে এবং বেশি টাকা স্পেন্ড করে তার লাইফস্টাইল, কারণ তার লাইফস্টাইলে বড় লোকদের লাভ বেশি, বিশাল কর্পোরেশনের লাভ বেশি। কর্পোরেশনের লস হচ্ছে গিয়ে এমন একটা মানুষ, যেই মানুষ সীমিত আয় সীমিত ব্যয়ের মাধ্যমে একটা জীবনকে সুন্দরভাবে চালাচ্ছে, উইচ ওয়াজ আওয়ার স্টেবল মিডল ক্লাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং যেটা মানে বহু বছর ধরে কাজ করছে, বা সেটাকে কমপ্লিটলি কেটে ফেলা হবে। সো ফ্যামিলির যে ভাঙন, অ্যাডিকশন, ডিপ্রেশন, সুইসাইডের যে রাইজ, এটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড, এটা তৈরি করা হয়েছে, এটা আন্দাজে আসে নাই। এটা একটা বাই প্রোডাক্ট অফ কিলিং দ্য ফ্যামিলি। যেই ফ্যামিলি মানুষকে ভালো রাখতো, তার ওয়েলবিং এর অপরিহার্য বিষয় ছিল, সেই ফ্যামিলিকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে আমেরিকাতে সিঙ্গেল ফাদার এবং সিঙ্গেল মাদারে ভর্তি, ইউরোপেও সেম, বাংলাদেশও আস্তে আস্তে সেম হচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই ওয়েক আপ অ্যান্ড উই সেভ আওয়ার ফ্যামিলি, বিকজ আমাদের পরিবার যখন ভেঙে যাবে, ট্রাস্ট মি, তখন আমরা ভেঙে যাব, আমরা কেউ সুখে থাকবো না। আপনি যেই অ্যান্টিডিপ্রেসেন্টই খান আর যাই করেন না কেন, আপনার ফ্যামিলি আপনার ভালো থাকার জন্য অপরিহার্য। যখন পরিবার ভেঙে যাবে, যখন পুরুষ এবং নারীরা পিতৃত্ব এবং মাতৃত্ব ছেড়ে দিবে, তখন আমাদের সমাজ ভেঙে যাবে। আনফর্চুনেটলি সেই পথে আমরা আগাচ্ছি, এবং ইট ইজ টাইম দ্যাট আমরা আমাদের এই পথ থেকে জেগে উঠি এবং আমরা চিন্তা করি কারা আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেললো, কি আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেললো, কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে ফিরে পাইতে পারি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।